গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৫ জন নিহত। পশ্চিম তীরে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের আগেই তেল আবিবকে $৫১ কোটি অস্ত্র দেওয়ার ঘোষণা ওয়াশিংটনের। সংঘাত বন্ধ হলেও থেমে নেই ইরান যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধ। তেহরানের সঙ্গে আর কোনো আলোচনায় যাবে না ওয়াশিংটন, জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেয়া হবে না প্রস্তাব। অবশেষে মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছে সিরিয়া। আজই নির্বাহী আদেশে সই করতে পারেন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের পুনর্গঠনই উদ্দেশ্য, বলছে হোয়াইট হাউস। আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল কলকাতা। বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ শিক্ষার্থীদের। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ বিজেপির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন ৮৫ জন। পশ্চিম তীরে সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হয়েছে গুলি। শান্তি উদ্যোগে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এলেও এরই মধ্যে যুক্তরাষ্ট্র $৫১ কোটি অস্ত্র দিয়েছে তেল আবিবকে। গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলায় সোমবার একদিনেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। টানা হামলায় ধসে পড়েছে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র ও সড়ক। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। একই সময়ে পশ্চিম তীরের জেনিনে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা ধ্বংসযজ্ঞের ছবি ধারণ করছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। জেনিন শরণার্থী শিবিরে একযোগে বাড়ি, দোকান ও সড়ক ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী সেখানে ৯৫টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়লেও ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযানের গতি কমায়নি। এরই মধ্যে আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এসেছে। হোয়াইট হাউস জানিয়েছে, এটি দুজনের মধ্যে চলতি বছরের তৃতীয় সাক্ষাৎ। একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী ডারমারও বৈঠক করবেন। শান্তি চুক্তির নামে এই কূটনৈতিক প্রচেষ্টা চললেও হামাস জানিয়েছে, ইসরায়েলের কাছ থেকে ৪ সপ্তাহ ধরে কোনো গঠনমূলক প্রস্তাবই আসেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলকে $৫১ কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ৪,০০০ JDAM বোমা নির্দেশক কিট ও অন্যান্য বিস্ফোরণ উপাদান। পেন্টাগন বলছে, ইসরায়েলের নিরাপত্তা মার্কিন স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, গাজায় বেসামরিক প্রাণহানির মধ্যেই এই চুক্তি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সরাসরি সংঘাত বন্ধ হলেও ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে থেমে নেই বাকযুদ্ধ। তেহরানের সঙ্গে আর কোনো আলোচনায় যাবে না, আর কোনো প্রস্তাবও দেবে না ওয়াশিংটন বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের সঙ্গে আলোচনায় বসতে হলে হামলার চিন্তাভাবনা পুরোপুরি বাদ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর প্রধানের ওপর ইরানি হুমকির প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন। ইরান যুক্তরাষ্ট্রের ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে দুপক্ষই বিজয়ের ঘোষণা দেয়। তবে ইতিবাচক দিক হিসেবে নতুন করে তৈরি হয় তেহরান ওয়াশিংটনের আলোচনার সম্ভাবনা। এমনকি কয়েকজন মার্কিন সিনেটরও জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন নাকি ইরানের সঙ্গে আবার আলোচনায় যেতে পারে এমন আভাস দিচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজেই সেই সম্ভাবনা নাকচ করে দেন। সামাজিক মাধ্যমে মধ্যরাতে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইরানকে আর কিছুই দেবেন না, এমনকি ওবামার মতো $বিলিয়ন না। মার্কিন হামলায় যেহেতু ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তাই আলোচনা করার মতো আর কোনো ইস্যু নেই বলে মনে করেন তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার টেবিলে বসতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার বিষয়টি বাদ দিতে হবে। ট্রাম্প প্রশাসনকে যুদ্ধ আর আলোচনার মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যেই 60% পর্যন্ত পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে বলেও জানান তিনি। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন গণমাধ্যমের সহায়তা নিয়ে নোংরা খেলা খেলছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, আলোচনার নামে এসব হচ্ছে রাজনৈতিক চাপ প্রয়োগের খেলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা না করায় IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির ওপর ক্ষোভ প্রকাশ করেছে ইরান। কায়হান নামের একটি ইরানের পত্রিকা তাকে ইসরায়েলি গুপ্তচর আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড চেয়েছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এসব হুমকিকে অগ্রহণযোগ্য বলেছে। এক বিবৃতিতে তারা জানায়, IAEA এর প্রধানের ওপর হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোর অনেক কম ক্ষয়ক্ষতি হয়েছে। ফাঁস হওয়া ফোনালাপে এই কথা বলেছেন ইরানের 2 ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা বলেন, বোমার আঘাতে অক্ষত রয়ে গেছে স্থাপনার গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি। তবে হোয়াইট হাউস বলছে, বহু কাঠামো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করতে পারেনি ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পরমাণু স্থাপনায় চলতি মাসের 22 জুন বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন বারবার দাবি করেছে পুরোপুরি ধ্বংস হয়েছে 3টি পরমাণু কেন্দ্র। তবে সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তাদের ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কথোপকথনে তারা বলেন, মার্কিন হামলা যতটা ধ্বংসাত্মক বলে দাবি করা হয়েছে, বাস্তবে ক্ষয়ক্ষতির মাত্রা ততটা নয়। ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে এক প্রতিবেদনে জানায়, ইরানের শীর্ষ কর্মকর্তারা ফোনালাপে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো মার্কিন হামলা প্রত্যাশিত মাত্রায় ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। ক্ষয়ক্ষতির সীমাবদ্ধতা নিয়ে তারা নিজেরাই বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, বোমার আঘাতে অক্ষত রয়ে গেছে স্থাপনার গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি। ফাঁস হওয়া ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস বলেছে, পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে ইরানের কর্মকর্তাদের মূল্যায়ন সঠিক নয়। তাদের দাবি, ইরানিরা আসল ক্ষতি সম্পর্কে জানে না, কারণ বহু কাঠামো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেন, শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে বৈধ। একই কথা ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ রাভানচিরো। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার। নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলার চিন্তা বাদ দিতে হবে বলেও জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার দুপুরে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সিরিয়ার ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছেন তিনি। যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবার একটি নির্বাহী আদেশের মাধ্যমে সিরিয়ার উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, এটি সিরিয়ার পুনর্গঠনের সহায়তার অংশ হিসেবে নেওয়া পদক্ষেপ। মে মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল সিরিয়া গঠনে তিনি প্রস্তুত। তবে সব নিষেধাজ্ঞা একসঙ্গে তুলে নিচ্ছে না ওয়াশিংটন। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ঘনিষ্ঠদের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনকারী, মাদক পাচারকারী, রাসায়নিক অস্ত্রের সঙ্গে জড়িত আইএস ও ইরানের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর উপর নিষেধাজ্ঞা বহাল রাখার কথা জানানো হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তিনি কাজ করবেন। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তে পৌঁছান ট্রাম্প। তিনি সিরিয়ার জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এই সিদ্ধান্ত প্রতিশ্রুতি পূরণের আরেকটি উদাহরণ বলে জানিয়েছে হোয়াইট হাউস। সিবিএস এর এক খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুরে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। তাপমাত্রার পারদ ছুঁয়েছে 45 থেকে 48 ডিগ্রি। স্পেনে প্রচণ্ড গরমে একজনের মৃত্যু। ফ্রান্সে জরুরি সতর্কতা জারি। আইন কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল কলকাতা। সোমবারও শহরের বিভিন্ন এলাকায় প্রতিবাদে সামিল হন আইন বিভাগের ছাত্রছাত্রীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সমর্থকরাও। কলকাতার অন্যতম আইন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া পাশবিক নির্যাতনকে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে মনে করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন আইন বিভাগের ছাত্রছাত্রীরা। ঘটনাটি গত কয়েকদিন ধরেই যেন গোটা কলকাতাকে প্রতিবাদী করে তুলেছে। মিছিল, মিটিং, পথসভা কিংবা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদদের। সোমবারও পথে নেমে বিক্ষোভ করেন জুনিয়র আইনজীবীরা। গত 25 জুন রাতে দক্ষিণ কলকাতার কলেজটিতে ঘটে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। এতে প্রধান অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের এক শীর্ষ নেতা। যদিও পুলিশ প্রধান অভিযুক্ত সহ বাকিদের গ্রেফতার করেছে।
সময় সংবাদ, কলকাতা। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপ। স্পেন, ইটালি ও ফ্রান্সে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৫ থেকে ৪৮ ডিগ্রি। স্পেনে প্রচণ্ড গরমে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পর্যটন শহরগুলোতে হাঁসফাঁস করছেন ভ্রমণ পিপাসুরা। ফ্রান্সে হাসপাতাল ও কেয়ার হোমগুলোতে জরুরি সতর্কতা জারি রয়েছে। ভয়াবহ গরমে একটু শীতল জায়গা, ঠান্ডা পানি আর ছোট্ট ফ্যানই যেন স্পেনের সেভিয়া শহরের রাস্তায় বের হওয়া মানুষের ভরসা। সোমবার শহরটিতে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রচণ্ড দাবদাহের কারণে বিপাকে পড়েছেন বাসিন্দারা। ভয়ঙ্কর অবস্থা, ঘুমাতে পারছি না, গরমে খাওয়া বন্ধ হয়ে যায়, মাথা কাজ করে না, আর হিট স্ট্রোকের উপসর্গ দেখা দেয়। স্পেনের সেভিয়ায় চলছে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। সেখানে আসা প্রতিনিধিরাও তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন। হুয়েলভা প্রদেশের এল গ্রানাদো শহরে জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৬ ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া সংস্থা জানায় এবার জুনে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গরম পড়েছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। গাড়ির সব জানালা বন্ধ, এসি চালু ১৬ ডিগ্রিতে। ক্লায়েন্টদের স্বস্তি দিতে দিনের পুরোটা সময় এসি চালিয়ে যেতে হয়। এদিকে ইতালির রোমও পড়ছে তীব্র দাবদাহে। পর্যটকরা আশ্রয় নিচ্ছেন শহরের বিখ্যাত ফোয়ারাগুলোর পাশে। কেউ কেউ পানিতে হাত পা ডুবিয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছেন। অনেক পর্যটক সকালেই দর্শনীয় স্থানগুলো ঘুরে নিচ্ছেন, যাতে দুপুরে তীব্র আগুনে পুড়তে না হয়। এমন গরম আমি কখনো অনুভব করিনি, কিন্তু এটা তো রোম, তাই সবকিছুর মাঝেও উপভোগের চেষ্টা করছি। ইতালির ফ্লোরেন্স, বলোনিয়া, পেরুজিয়ার মতো শহরে তাপমাত্রা ঠেকেছে ৪১, ৩৮ ও ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। ২১টি শহরে রেড অ্যালার্ট জারি রয়েছে। স্থানীয়রা বলছেন এমন গরম এর আগে তারা দেখেননি। ফ্রান্সে প্রচণ্ড গরমে বিপাকে পড়েছেন বয়স্ক ব্যক্তিরা। কেয়ার হোমে বাইরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বয়স্কদের রাখা হচ্ছে এসি চালিত ঘরে, বাড়ানো হয়েছে পানির মজুদ। বিশ্লেষকরা বলছেন ইউরোপ জুড়ে এই ভয়াবহ তাপপ্রবাহ প্রকৃতির কঠিন বার্তা। এতে থমকে গেছে পর্যটন থেকে শুরু করে স্বাভাবিক কাজকর্ম। রাইসা জান্নাত, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পর্তুগালের জনজীবন। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে চলতি সপ্তাহে কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে দিনে বাইরে বের হতে ছাতা ব্যবহার ও প্রচুর পানি পানের পরামর্শ সংশ্লিষ্টদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পর্তুগালের রাজধানী লিসবন সহ সারা দেশ। প্রচণ্ড গরমে বিপাকে পর্যটকরাও। প্রখর রোদে তাই সঙ্গী ছাতা অথবা হ্যাট, এর পরও যেন রেহাই মিলছে না। সেই সঙ্গে সানস্ক্রিন ব্যবহার করেও চলছে রোদের তীব্রতা থেকে ত্বক বাঁচানোর চেষ্টা। রৌদ্র এড়িয়ে ছায়া বেছে নিতে হচ্ছে পর্যটকদের। সেই সঙ্গে কিছুক্ষণ পরপর পানি পান করতেও দেখা যাচ্ছে। শীতল পানিতে গা ভেজাতে সৈকতে ভিড় করছেন অনেকে। টুকটুক চালক বা ট্যুর গাইড থেকে শুরু করে তীব্র তাপপ্রবাহের ভোগান্তিতে স্থানীয়রাও। প্রচুর পানি পান, ছাতা ব্যবহার বা হালকা কাপড় পরেও এই তাপপ্রবাহ থেকে বাঁচা যাচ্ছে না। সবাইকে বলবো রোদ এড়িয়ে ছায়ায় অবস্থান করুন। এটা আমাদের জন্য আরো কঠিন, কারণ ব্রিটেনে সাধারণত এমন গরম দেখা যায় না। আমরা প্রচুর পানি পান করছি, না হেঁটে যতটা সম্ভব ট্যাক্সি ব্যবহার করছি। পর্তুগালের আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় রোববার দক্ষিণ পূর্বাঞ্চলের শহর মোরায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা জুনের অতীতের সব রেকর্ড ভেঙেছে। লিসবন সহ দক্ষিণ ও সেন্ট্রাল পর্তুগালের ৫ জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দ্বিতীয় দিনের মতো চলছে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশ। তীব্র বাতাসে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। এরই মধ্যে ৫০,০০০-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এদিকে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে দাবানলের তাণ্ডব। ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের ইজমির প্রদেশ। সেফেরি হিসার ও মেন্দেরেস জেলার মধ্যবর্তী এলাকায় রোববার শুরু হওয়া এ দাবানল প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। ধ্বংস হয়েছে বনভূমি ও ঘরবাড়ি। ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, পাহাড় ও জনবসতি। নিরাপত্তার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ইজমির বিমানবন্দর।
ইজমিরের কুইউজাক ও দোগানবে অঞ্চলে বাতাসের গতি পৌঁছায় ঘন্টায় 50 কিলোমিটারে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় 41টি বসতি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় 50,000-এর বেশি মানুষকে। অগ্নিদগ্ধ এক বাড়িতে আটকা পড়েন এক বৃদ্ধ। জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন দমকল কর্মীরা। দাবানলের ছোবল থেকে রেহাই পায়নি ফ্রান্সও। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওদ অঞ্চলে 400 হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকেলে শুরু হওয়া দাবানলে সরিয়ে নেওয়া হয়েছে একটি ক্যাম্পসাইট ও প্রাচীন এবি। এ সময় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। ফ্রান্সের 101টি বিভাগের মধ্যে 84টিতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। আমিনুল ইসলাম আলিফ, সময় সংবাদ। নিয়ন্ত্রণে আসছে না পাকিস্তানের বন্যা পরিস্থিতি। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45 জনে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি আরও অবনতির শঙ্কা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। বন্যায় মৃতের সংখ্যা বেড়েছে ভারতের হিমাচল প্রদেশও। এরই মধ্যে প্রদেশটিতে 34 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা বৃষ্টিতে পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। আকস্মিক এ বন্যায় শুধুমাত্র সোয়াত উপত্যকাতেই ভেসে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নিঃস্ব হয়ে পড়েছেন নদী পাড়ের হাজার হাজার বাসিন্দা। পাঞ্জাব প্রদেশে বন্যার পানির তোড়ে বাড়ির ছাদ ও দেয়াল ধসে প্রাণ গেছে অনেকের। সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশেও বেড়েছে হতাহতের সংখ্যা। আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও কিছুদিন অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের হিমাচল প্রদেশেও। বাড়ছে মৃতের সংখ্যা। টানা বর্ষণ ও ভূমিধসে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও সরকারি স্থাপনা। সবচেয়ে ভয়াবহ অবস্থা সিমলা ও কাংড়া জেলায়। প্রাথমিক হিসেবে এ পর্যন্ত আর্থিক ক্ষতি 650 কোটি রুপিরও বেশি, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। এমন পরিস্থিতিতে উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে কর্তৃপক্ষ। এদিকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের বন্যা পরিস্থিতি। দুলীয় নদীতে পানি বেড়ে যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকলেও রোববার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। প্রদেশ জুড়ে চলছে পুনর্বাসন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকার গুইঝৌর জন্য 200 মিলিয়ন ইউয়ানের ত্রাণ বরাদ্দ দিয়েছে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ভারতের হায়দ্রাবাদে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছেন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত 20 জন। সোমবার দুপুরে সঙ্গারেড্ডি জেলার একটি শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসনের বরাতে জানা গেছে শিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক রিঅ্যাক্টরের ভিতরেই এই বিস্ফোরণ হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। বেশ কয়েকজন শ্রমিক ঘটনাস্থলেই পুড়ে মারা যান। দমকল বাহিনীর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে ফরেনসিক বিভাগ। স্থানীয়দের অভিযোগ, কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতের বিহারে ঝর্ণায় পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন 6 নারী। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ঝর্ণার পানিতে হাবুডুবু খাচ্ছেন তারা। প্রথমে এক নারী পাথর আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন। পরে তার দেখা দেখে আরও 3 জন একইভাবে বাঁচার চেষ্টা করে ব্যর্থ হন। কিছু সময় পর গ্রামবাসীরা তাদের একে একে উদ্ধার করে। এর মধ্যে একজন আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়রা জানান, এবারই প্রথম এই ঝর্ণায় এত প্রবল পানির প্রবাহ দেখা গেল। সুদানের উত্তর পূর্বাঞ্চলে সোনার খনি ধসে অন্তত 50 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীরা। তবে উপযুক্ত যন্ত্রের অভাবে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হয় বলে জানায় সংশ্লিষ্টরা। এতে এখনও মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। 2 মাস আগেও একই জায়গায় ধসের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই খনিটি অবৈধভাবে সোনা উত্তোলনের জন্য পরিচিত। এতে সরকারের অক্ষমতার ওপর ক্ষোভ জন্মেছে বাসিন্দাদের। টানা ষষ্ঠবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব জিতেছে মালদ্বীপ। 28 জন তানজানিয়ায় ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডসের 32তম গ্র্যান্ড ফিনালেতে পুরস্কার গ্রহণ করেন মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম শিউরি। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত।
প্রতি বছর মালদ্বীপে ভিড় করেন বিশ্বের নানা দেশ থেকে আসা কয়েক লাখ পর্যটক, যার ফলাফল 2020 সাল থেকে ভারত মহাসাগরের শীর্ষস্থানীয় গন্তব্যের মুকুট জিতে আসছে দ্বীপ দেশটি। চলতি বছরও ষষ্ঠবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মর্যাদাপূর্ণ খেতাব জেতার খবর জানিয়েছে দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন। গত শনিবার তানজানিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস বা WTA এর আফ্রিকা ও ইন্ডিয়ান ওশান গালার 32তম গ্র্যান্ড ফিনালে MMPRC'র ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম শিউরি পুরস্কার গ্রহণ করেন। সে সময় তিনি উল্লেখ করেন, পর্যটন শিল্প থেকে প্রাপ্ত পুরস্কারগুলো বেশ তাৎপর্যপূর্ণ। মালদ্বীপের এই সাফল্য মূলত দেশটির পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সব স্টেক হোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা, যেমন হোটেল মালিক থেকে শুরু করে ড্রাইভ অপারেটর, এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, ট্যুর গাইড সবাই পর্যটন খাতের বিকাশে অবদান রাখছেন। বাংলাদেশিরা এখন তাদের প্রথম পছন্দনীয় জায়গা হচ্ছে মালদ্বীপ। আর মালদ্বীপে যেভাবে ট্যুরিজমটাকে ওরা ডেভেলপ করতেছে, ভবিষ্যতে আমার মনে হচ্ছে এরা পুনরায় আবার এই পুরস্কারে পুরস্কৃত হবে। ভ্রমণরত বাংলাদেশি পর্যটকরা বলছেন, স্বল্প খরচে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য মালদ্বীপই হচ্ছে একমাত্র আকর্ষণীয় ও আদর্শ স্থান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কোন একটা দেশে যাওয়া যেতে পারে, তো সবকিছু মিলিয়ে দেখলাম মালদ্বীপ, শ্রীলঙ্কা, মানে দে কুড বি গুড চয়েস, তো এই জন্য মালদ্বীপ চুজ করলাম। আর এসে আমার মনে হচ্ছে যে আসলে আমি লস করিনি, বরং হচ্ছে আমি আরো বারবার মালদ্বীপ আসতে চাইবো। বিশ্বের শীর্ষস্থানীয় গন্তব্যের মুকুটের পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো সবুজ গন্তব্যের খেতাবও জিতেছে মালদ্বীপ। সময় সংবাদ, মালদ্বীপ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ হলো 7ম বাংলা বইমেলা। ঢাকা ক্লাব অব ফ্লোরিডার আয়োজনে এবার প্রথমবারের মতো মেলায় ঢাকার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা অংশ নেয়। মেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। মেলার মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ফ্লোরিডা বাংলা বইমেলা লোকে লোকারণ্য। রোববার বিকেল থেকে মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। প্রথমবার বইমেলায় অংশ নেয় ঢাকার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা। দিনব্যাপী বইমেলায় আড্ডায় মাতেন লেখক, পাঠক ও প্রকাশকরা। ঢাকা ক্লাব অফ ফ্লোরিডার আয়োজনে 7ম বাংলা বইমেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। আমাদের এই প্রাণীর মেলার উদ্বোধন ঘোষণা করছি। স্থানীয়ভাবেও অনেকে বইয়ের পসরা সাজিয়ে বসেন মেলায়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়। খুদে লেখকদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের পাশাপাশি শিশু কিশোররাও ছিল বইমেলার প্রাণ। খুব ভালো সাড়া পেয়েছি, লেখকরা এসেছে আমাদের ফ্লোরিডার সব জায়গা থেকে, এবং আমাদের প্রকাশনীরা সবাই খুব হ্যাপি, তারা অনেক অনেক বই বিক্রি করেছে। এইবারের বইমেলা অন্যান্য বর্ষের বইমেলার চাইতে অনেক সুন্দর এবং উন্নত মানের। অনেক লোকজন জড়ো হয়েছে, নিউ ইয়র্ক থেকে অনেক প্রকাশনা আসছে। একদিকে মেলা প্রাঙ্গণে চলে বইয়ের বেচাকেনা, অন্যদিকে মঞ্চে বাহারি অনুষ্ঠান দিয়ে সাজানো সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন আগতরা। প্রশংসা কুড়ায় ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে বাংলার লোক ও কারুশিল্পের প্রদর্শনী। আমি মনে করি এবার বইমেলা খুবই সফল হয়েছে। নানান জায়গা থেকে মানুষজন এসেছে, অনেক দূর দূরান্ত থেকে। আমাদের এইবার বইমেলাতে প্রথমবারের মতো আমাদের 4টি প্রকাশনী গ্রুপ ছিল। স্থানীয় তরুণ ও অভিজ্ঞ শিল্পীদের পাশাপাশি মেলায় যোগ দেন এ সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী পারসা ইভানা। সঙ্গীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নি। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতির সমাহার ছিল ফ্লোরিডার 7ম বইমেলায়। ফ্লোরিডাবাসী পুরো একটি দিন কাটিয়েছেন বাঙালিয়ানায়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় অর্থনৈতিক মন্দায় চলতি বছরে কমেছে E9 ভিসায় বিদেশি কর্মীর সংখ্যা। তবে সিজনাল বা মৌসুমী ভিসায় বিদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি অর্থনৈতিক মন্দার অন্যতম প্রধান কারণ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে দায়ী করেছে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে দিন দিন বাংলাদেশি শ্রমিকের চাহিদা কমে যাওয়ার পেছনের কারণ খুঁজছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। শ্রমিকের চাহিদার উপর নির্ভর করে দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ অর্থনীতির গতিপথ। বিশ্ব অর্থনীতির শক্তিশালী দেশগুলোর অন্যতম দক্ষিণ কোরিয়া। তবে হঠাৎ করেই গতি হারাচ্ছে দেশটির অর্থনীতির চাকা। অর্থনৈতিক মন্দার কারণে প্রভাব পড়েছে বিদেশি শ্রমিক চাহিদার উপরও। দেশটিতে অর্থনৈতিক মন্দায় চলতি বছর E9 ভিসায় দক্ষিণ কোরিয়ায় আশঙ্কাজনক হারে কমেছে বিদেশি শ্রমিকের সংখ্যা। সবচেয়ে বড় পতন হয়েছে উৎপাদন শিল্পে। সম্প্রতি এই তথ্য জানায় দেশটির কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়।
চলতি বছরে 10 জুন পর্যন্ত ইন অ্যান্ড ভিসা নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রবেশকারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল 28,000, যা গত বছরের একই সময় ছিল 36,000। তবে সিজনাল বা মৌসুমী ভিসায় কৃষি, পশুপালন ও গৃহকর্মী খাতে বেড়েছে বিদেশি কর্মীর সংখ্যা। দক্ষিণ কোরিয়ায় শ্রমবাজারে অন্যান্য দেশের তুলনায় আশঙ্কাজনক হারে কমেছে বাংলাদেশি শ্রমিকের চাহিদা। কমে যাচ্ছে বা যাচ্ছে না, আদার্স কোন কোন জায়গায় স্কোপ আছে এবং কী সমস্যাগুলি আছে সেগুলো আলোচনা করে দেখার জন্য সরজমিনে ক্যাবিনেটের সাথে বসছি, শিপ বিল্ডিং অথরিটির সাথে বসছি, শিপ ফিশারি কর্পোরেশন তাদের সাথে বসছি, এখানে যে এগ্রিকালচার সমিতি তাদের সাথে বসছি, মিটিং করছি, এখানে আমাদের আছে কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন যে তাদের সাথে বসছি। কোরিয়ান মালিকরা যখন আবেদন করেন কর্মীদের জন্য তাদের কোম্পানিতে নিয়োগ দেওয়ার জন্য, তখন কিন্তু তাদের আবেদনের শীর্ষ পর্যায়ে পছন্দের পর্যায়ে পড়ছেন না। এর কিছু কারণ আছে, সেই কারণগুলো আসলে বড় কোনো কারণও নয়, সাধারণ ছোট ছোট কারণ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক মন্দার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছে দেশটির অর্থ মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত 2 লাখের বেশি প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস থেকে সেবা নিতে পোহান নানা ভোগান্তি। প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীদের দূতাবাসে যাওয়া আসাটা বেশ সময় সাপেক্ষ ও খরচে, তাই প্রতিটি শহরে প্রতি মাসে কনসুলার সেবা চালুর দাবি প্রবাসীদের। মিজানুর রহমান রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকার শহর কিংবা গ্রামে ছড়িয়ে ছিটে আছেন প্রায় 2 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। এই বিশাল সংখ্যক প্রবাসীদের দেশটির রাজধানী প্রিটোরিয়ায় অবস্থিত দূতাবাসের সেবা পেতে পোহাতে হয় নানা ভোগান্তি। পাসপোর্ট নবায়ন, পুলিশ ভেরিফিকেশন, ট্রাভেল পারমিট এবং পাওয়ার অফ অ্যাটর্নি সহ জরুরি কাজে দেশটির 9টি প্রদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দূতাবাসে যাওয়া আসায় লেগে যায় 2 থেকে 3 দিন। তাই প্রবাসীদের সময় এবং আর্থিক খরচ কমানোর জন্য প্রতিটি শহরেই প্রতি মাসে কনসুলার সার্ভিস চালুর দাবি দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের। বর্তমানে দূতাবাসে লোকবল সংকট ও স্বল্প সময়ের সেবায় সন্তুষ্ট নয় দূর দূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীরা। জনবল বাড়িয়ে এবং পর্যাপ্ত সময় নিয়ে কনসুলার সেবা দেওয়ার দাবি তাদের। আগামীতে 1.5 মাস অন্তর প্রতিটি শহরেই কনসুলার সার্ভিস দেওয়া হবে বলে জানান দূতাবাসের প্রথম সচিব তৌফিকুল ইসলাম। তাড়াতাড়ি আবার একটা কনসুলার কাম করার পরিকল্পনা করেছি। আগস্ট মাসের 15, 16 এবং 17 তারিখ আবার কেপটাউনে কনসুলার কাম করা হবে। সে সময় আমরা আরও বেশি লোকবল নিয়ে আসবো এবং আমাদের সেবাপ্রার্থী ভাই বোনদেরকে সম্পূর্ণ সেবা দেওয়ার চেষ্টা করব। দ্রুততম সময়ে দূতাবাস সেবা পেতে দূতাবাসের লোকবল বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশ হেরিটেজ মাস পালনের প্রস্তাব দিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমানের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। বলেন, রন্ধনশৈলী, শিল্প ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে প্রবাসী বাঙালির ঐতিহ্য তুলে ধরা জরুরি। এজন্য একটি যৌথ কার্যকরী দল গঠনের আহ্বান জানানো হয়। প্রস্তাবটি স্বাগত জানিয়ে মেয়র লুৎফর রহমান বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখবে। বৈঠকে জিসিএসসি পর্যায়ে বাংলা ভাষা অন্তর্ভুক্ত রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করেন হাই কমিশনার। মেক্সিকোতে শিনশিন নামের একটি পান্ডার 35তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মেক্সিকো সরকারের একটি বিবৃতিতে জানানো হয়, লাতিন আমেরিকার সবচেয়ে বিশালাকার পান্ডা হিসেবে পরিচিত শিনশিন। মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে একটি পান্ডা। সামনে রাখা উপহারগুলো নিয়ে কৌতূহল প্রকাশ করছে শিনশিন নামের পান্ডাটি, যা বাইরে থেকে দেখছেন আগত পর্যটক ও দর্শনার্থীরা। এমন চিত্রের দেখা মেলে মেক্সিকোতে। এবছর দেশটির একটি চিড়িয়াখানায় পান্ডাটির 35তম বর্ষপূর্তি পালন করা হয়। এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে জড়ো হন শত শত মানুষ। মেক্সিকো সরকার জানায়, লাতিন আমেরিকার সবচেয়ে বিশালাকার পান্ডা হিসেবে পরিচিত শিনশিন। এই প্রাণীটিকে আমাদের এত কাছ থেকে দেখতে পাওয়া একটি আকর্ষণীয় ব্যাপার। মেক্সিকোতে ওকে পেয়ে খুব ভালো লাগছে। এখানে অনেক মানুষ এসেছে এর জন্মদিন পালন করতে। শিনশিন বিশ্বের অন্যতম বয়স্ক পান্ডাগুলোর মধ্যে একটি বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
গিটারের ঝংকারে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস মাতালেন নগর বাউল জেমস। হাজারো ভক্তের ভালোবাসায় সিক্ত হন এই রকস্টার। স্থানীয় সময় রোববার বাংলাদেশ মেলার ওপেন কনসার্টের পর্দা নামে। বিস্তারিত লস্কর আল মামুনের রিপোর্টে। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই। এমন সময় রঙিন আলোর ঝলকানিতে জানানো হয় দেশীয় ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি মাহফুজ আনাম জেমসের আগমনী বার্তা। মুহূর্তেই জেগে ওঠে হলিউড। দর্শকদের মধ্য থেকে ভেসে আসে লাভ ইউ গুরু ধ্বনি। শ্রোতার অন্তরে কখনো শান্তির পরশ, প্রেম ভালোবাসা, কখনো চোখে অশ্রু ঝরিয়ে জেমস গান বিভিন্ন দর্শক প্রিয় গান। নেচে গেয়ে প্রিয় শিল্পীর সঙ্গে তাল মেলান শ্রোতারা। মধ্যরাত অবধি চলে এই উন্মাদনা। বিকেল থেকেই পছন্দের শিল্পীর গান শুনতে বিভিন্ন এলাকার মানুষ জড়ো হন স্মরণকালের এই বৃহৎ সমাবেশে। বলা যায় দুদিনব্যাপী বাংলাদেশ মেলার শেষ দিনটি ছিল উপমহাদেশের অন্যতম সেরা রকস্টার জেমসেরই। লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুল মাঠের বিশাল মুক্ত মঞ্চে বিনামূল্যে দর্শকদের মেলা উপভোগের সুযোগ দিয়ে ইতিহাস গড়েন আয়োজকরা। বাংলাদেশের ঐতিহ্যকে প্রবাসের মাটিতে প্রজ্বলিত রাখবার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার সাথে আপনারা সংযুক্ত থাকবেন। আগামীতেও আমরা বড় ধরনের মেলা অনুষ্ঠিত করতে পারবো যদি আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকে। আমাদের প্রজন্মের ছেলেমেয়েদের কাছে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার জন্য আমাদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আপনাদের সামিল হওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে। দুদিনব্যাপী এ মেলার প্রথম দিন বাংলাদেশি ব্যান্ড মাইলস ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় উত্তরণ শিল্পগোষ্ঠী, মাইম ও অন্যান্য শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। বিদেশের মাটিতে বাঙালিদের প্রাণের উৎসব বাংলাদেশ মেলা শেষ হয়েছে বেশ জাঁকজমকপূর্ণভাবে। আগামীতে আরও বড় পরিসরে এই মেলা করার কথা বলেছেন আয়োজকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় ইসরায়েলি হামলায় আরও 95 জন নিহত। পশ্চিম তীরে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি। ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের আগেই তেল আবিবকে $51 কোটি অস্ত্র দেওয়ার ঘোষণা ওয়াশিংটনের। সংঘাত বন্ধ হলেও থেমে নেই ইরান যুক্তরাষ্ট্রের বাকযুদ্ধ। তেহরানের সঙ্গে আর কোনো আলোচনায় যাবে না ওয়াশিংটন, জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেয়া হবে না প্রস্তাব। এবং অবশেষে মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্ত হচ্ছে সিরিয়া। নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের পুনর্গঠনই উদ্দেশ্য, বলছে হোয়াইট হাউস। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।